3-4 দিন আগে সেনাবাহিনীতে একটা বিরাট রদবদল হয়েছিল এবং সেই রদবদলের শীর্ষ খবর ছিল যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এখন আজকের খবর, দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল। আমি এই খবরটা পড়ি আমার বিশ্লেষণ করব। এখানেও দেখা গিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ডক্টর ইউনুস রেজিমে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে পাকিস্তানপন্থী বলে চিহ্নিত করত বিভিন্ন ভারতীয় এবং আওয়ামী মিডিয়া। আমি একটু পড়ে শোনাই। চলমান পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে পাওয়া তথ্য মতে এটা জানা যায়। তথ্য অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি করা হয়েছে। আগে এই কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোরশেদকে অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়েছে। মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান মিস্টার কমান্ডেন্ট এবং মেজর জেনারেল এমডি নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট করা হয়েছে, মানে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে কিন্তু কিছু পদ খুব গুরুত্বপূর্ণ, যেমন সেনাপ্রধান, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার, কোয়ার্টার মাস্টার জেনারেল এবং চিফ অফ আর্মি স্টাফ। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে এই প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এবং আজকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেলের পদ থেকে। এবং প্রশ্ন হচ্ছে যে আসলে এগুলো কেন করা হয়েছে, তারেক রহমান সরকার কিসের প্রভাবে এগুলো করতেছে। একটা সময় ছিল যখন ইউনূস সরকারের সময় কিন্তু সেনাবাহিনীর উপর ইউনূস সরকারের কোনো প্রভাব ছিল না। সেনাবাহিনীর প্রধান নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতেন, কিন্তু যেহেতু এখন একটা নির্বাচিত সরকার, এখন কিন্তু সেনাপ্রধান ইচ্ছা করলে কিছু করতে পারেন না। এবং এই যে এই সকল বদলি, তারপরে পদোন্নতি, এগুলি সবকিছু কিন্তু তারেক রহমান সরকারের আদেশেই হচ্ছে বা তার ইচ্ছা অনুসারে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে এগুলো হলো, পাকিস্তানপন্থী বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান এদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো। মাত্র 1 সপ্তাহ আগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে পরিবর্তন করা হলো এবং নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমান। এবং ধারণা করা হয় যে পরবর্তী সেনাপ্রধান হয়তো এম মাইনুর রহমানই হতে পারেন, যদি তিনি সরকারের কথা মতো সব কাজকর্ম করেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে। শুনতে কিন্তু অনেক ভালো শোনা যায়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ডাম্পিং পোস্ট, মানে যাকে সেনাবাহিনীর ভিতরে আর রাখা দরকার নাই, সেনাবাহিনীর ভিতরে নাক গলানোর দরকার নাই, তাকে পাঠানো হয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, তাকে পাঠানো হলো প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট পদে। কম গুরুত্বপূর্ণ পোস্টে তাকে পদায়ন করা হলো। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে প্রায় 13 বছর পরে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এবং এরপর থেকেই মূলত পাকিস্তান সরকারের ইচ্ছায় এবং ইউনূস সরকারের ইচ্ছায় কিন্তু দুই দেশের সম্পর্ক উন্নতি লাভ করে এবং প্রতিরক্ষা নীতিতেও দুই দেশ পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে ইচ্ছা পোষণ করেন। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু একাধিক বৈঠক করেছেন। এবং গত বছরের জানুয়ারি মাসে, মানে এখন থেকে 1 বছর 1 মাস আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের সঙ্গে, যেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। ঠিক এর পরের মাসেই ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যান নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, যদিও তিনি এখনো শপথে অধিষ্ঠিত, বাট কদিন থাকেন আমি জানি না। এরপরে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ, তিনি আবার ঢাকা সফরে আসেন। এরপর মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর পিছিয়ে যায়। তবে জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি, তিনি আবার ঢাকা সফর করেন। সেই বছরের আগস্ট মাসে ইসাক দার, তিনি ঢাকা সফরে আসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে মুহূর্তে ঢাকা সফর এলেন, ঠিক সেই মুহূর্তে আবার পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, যাকে আজকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান পাকিস্তানে গিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস কমিটির চেয়ারম্যান
জেনারেল শাহিন শামশাদ মির্জার সঙ্গে একান্ত বৈঠক করেন। এইসব বৈঠকগুলো নিয়ে কিন্তু দেশে বিদেশে সেই সময় অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া তারা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে পাকিস্তানের চর বলে উল্লেখ করেছেন এবং তারা বলতেছেন এই দুই লেফটেন্যান্ট জেনারেল তারা জামাতপন্থী। এবং আপনারা অবশ্যই জানেন যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি ডক্টর ইউনূস রাস্তাভাজন ছিলেন এবং একটা গুঞ্জন ছিল যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে আসলে সেনাবাহিনীর প্রধান বানানো হবে, কারণ জেনারেল ওয়াকারের প্রতি বিভিন্ন কারণে ডক্টর ইউনূস অত্যন্ত বিরক্ত ছিলেন। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চাইতেন দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার সরে যাক এবং জেনারেল ওয়াকার চাইতেন যে সেনাবাহিনীর যেই অভিযুক্ত সেনা অফিসার তাদের বিচারটা আসলে সেনাআইনেই হোক। তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনূস, তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে এই সেনাবাহিনীর প্রধানের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এখন ইউনূস সরকার আর নাই, খলিলুর রহমান এখন আবার জেনারেল ওয়াকারের কাছের লোক, বিএনপির কাছের লোক। তো এখন তো এরকম নাই। এই পরিবর্তিত পরিস্থিতি আসলে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি একা হয়ে গিয়েছেন, যে তিনি ছিলেন ডক্টর ইউনূসের কাছের লোক। ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে সেনাবাহিনী প্রধান থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনী প্রধান করতে চেয়েছিলেন। সেই সময় তো আর নাই। এখন নতুন সরকার আসার পরে বেকায়দায় পড়েছেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে একসময় পরবর্তী সেনা প্রধান বলে মনে করা হতো, তাকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার আসি আরেক পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল, মানে বলে কি পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান। আমরা তো বলি ভাই বাংলাদেশপন্থী, কিন্তু পাকিস্তানপন্থী বলে আওয়ামী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া। তো এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে নিয়ে কিন্তু অনেক কানাঘুষা আছে। আমি শুধু একটু আপনাদেরকে একটা মানে ভারতীয় একটা মিডিয়ার কিছু একটা খবর আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝবেন। বর্তমান এটা কলকাতার একটা সংবাদ মাধ্যম, তো এখানে লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের ছক করেছিলেন আইএসআই ঘনিষ্ঠ অফিসার। সেনাবাহিনীর পদ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেশের ক্ষমতা দখলই ছিল তার লক্ষ্য এবং এই চক্রান্তে দোসর ছিল জামাত ইসলামী, যারা কিনা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি। কিন্তু সেই খবর ফাঁস হয়ে যাওয়ার পরে অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানকে ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে। খবরে প্রকাশ সেনা মহলে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান একজন পাকিস্তানি সমর্থক অফিসার হিসেবে পরিচিত, পাশাপাশি জামাত ইসলামের সঙ্গেও রয়েছে তার সখ্য। জানা গিয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ ডিভিশনাল কমান্ডারদের বৈঠকের জন্য ডেকেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, কিন্তু এই বৈঠকের কথা গোপন করা হয়। কিন্তু গোপন সূত্রে সেই খবর জেনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সচিবালয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে সতর্ক বার্তা পাঠানো হয় যে শীর্ষ সেনা অফিসাররা যাতে এই বৈঠকে অংশগ্রহণ না করে, এবং তাতেই পরিকল্পনা ভেস্তে যায় লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের। সূত্রের খবর যে গত কয়েক মাস থেকেই চক্রান্তের জাল সাজাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই পাকিস্তানপন্থী কর্মকর্তা। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের কূটনীতিক এবং জামাত ইসলামের সঙ্গে গোপন বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, এবং সেই খবরও ওয়াকারের কানে চলে যায়। তার নির্দেশেই ফজলুরের উপর নজরদারি শুরু করেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। তো এটা হচ্ছে গিয়ে এই ভারতীয় মিডিয়ার খবর। এই খবর প্রকাশ করা হয়েছে গত বছরের 11ই মার্চ, মানে আজ থেকে প্রায় 10-11 মাস আগে। তো এটা হচ্ছে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের উপর ভারতীয় মিডিয়ার চিন্তা ভাবনা। পাকিস্তানপন্থী, জঙ্গি, আইএসআই, জামাত ইসলামী, মানে এমন কোন উপাধি বাদ নাই যে তাকে তারা দিয়েছেন। এবং ভারতের একটা ডিফেন্স পেজ আছে, ওরা ওই ডিফেন্সের বিভিন্ন খবর টবর দেয়। এখানে লিখেছে যে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য চুক্তির আড়ালে ভয়ঙ্কর গোপন সামরিক চুক্তি। গত শনিবার পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে কয়েকটি চুক্তি এবং সমঝোতা সাইন করে গিয়েছেন। তবে ঠিক একই সময় তাদের এই সফরের আড়ালে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান পাকিস্তান সফরে চলে আসেন। তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান মিলিটারি হেডকোয়ার্টারে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন জেনারেলের সঙ্গে মিটিং করেছেন, এবং এই মিটিং সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি বাংলাদেশি মিডিয়াগুলো এই সফর সম্পর্কে কোনো রিপোর্টও করেনি। তবে পাকিস্তানি মিডিয়ার কিছু রিপোর্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের এই গোপন মিটিং সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের মিলিটারি টেকনিশিয়ানদেরকে উন্নত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পাকিস্তান পাঠাবে, এবং বাংলাদেশি টেকনিশিয়ানদের প্রথম দল এই বছরের শেষের দিকে পাকিস্তান সফরের প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। সেগুলো হলো এয়ারক্রাফট মেইনটেনেন্স, মিসাইল সিস্টেম মেইনটেনেন্স, ডিফেন্স ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট মেইনটেনেন্স, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স ডিফেন্স ট্যাকটিক্স এবং মডার্ন মিলিটারি সিস্টেম। তো এরকম আরো সুযোগ করে দিবে। তো
তো এইসব সহযোগিতা পাকিস্তান বাংলাদেশে করবে এবং ভারতীয় বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন না করলেও এটি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরো গভীর করতে পারে। এবং এই বছরের 15 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে 32টি JF-17 ফাইটার ক্রয়ে আগ্রহ প্রকাশ করে। মূলত তখন থেকেই বাংলাদেশ JF-17 যুদ্ধ বিমানের ইভ্যালুয়েশন কার্যক্রম শুরু করেছে। তার মানে হচ্ছে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি প্রথম পাকিস্তানে গিয়ে এই পাকিস্তানের JF-17 বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তার কয়েক মাস পরে সেখানে যান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তিনিও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মিলিটারি টেকনিশিয়ানদেরকে পাকিস্তান পাঠিয়ে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করেন। এবং এই সব বিভিন্ন কারণেই মূলত ভারতীয় মিডিয়া এবং আওয়ামী মিডিয়া এই দুজনকে পাকিস্তানপন্থী, জঙ্গি, জামাত ইসলামপন্থী বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে এবং বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে। এখন এই এক সপ্তাহের মাথায় নতুন তারেক রহমান সরকার এই দুজনকে চাকরি থেকে বাদ না দিলেও তাদেরকে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্টে দিয়েছেন, যেটাকে এক ধরনের ডিমোশনই বলা যায়। যাই হোক, একটি নির্বাচিত সরকার তাদের পছন্দ মতো সেনাবাহিনী সহ সব ক্ষেত্রে সাজাবেন, বদলি করবেন, নতুন লোক নিয়োগ দিবেন বা অনেক অবসরে পাঠাবেন, এটা হয়ে আসছে এবং আমিও এটা স্বাভাবিকভাবেই দেখি। কিন্তু সচেতন মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এক সপ্তাহের মাথায় দুইজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল কিন্তু তারা, সেনাবাহিনীর প্রধানের পর যাদের অবস্থান, সেই দুইজন লেফটেন্যান্ট জেনারেলকে এক সপ্তাহের মাথায় তাদের পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো, যেখানে অলরেডি ডক্টর ইউনূসের আমলে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী জেনারেলে তকমা জুটেছিল। এবং এই তাদেরকে তারেক রহমান সরকার এই যে বদলিটা করলো, এটা কি আসলে নরমালি করা হয়েছে নাকি কোনো বিশেষ একটা গোষ্ঠীর ইঙ্গিতে এগুলো করা হয়েছে? এই প্রশ্ন কিন্তু সচেতন মহলে ওঠাই স্বাভাবিক। দর্শক, আপনারা কি ভাবছেন? এই যে এক সপ্তাহের মাথায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদে দেওয়া হলো, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সেনাবাহিনীতে আবারও বড় রদবদল, শুদ্ধি অভিযান চলমান। বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বড় ধরনের রদবদলের খবর পাওয়া গেছে, যেটিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে একটি ক্লিনজিং অপারেশন বা শুদ্ধি অভিযান। কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে NDC-তে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? কেন বলা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দূরত্বই এর মূল কারণ? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং আরো অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর উচ্চ পদে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছিল, তার সর্বশেষ শিকার হলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। তাকে QMG থেকে সরিয়ে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC-র কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, ফয়জুর রহমান কিন্তু 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরে DGFI এর প্রধান হয়েছিলেন এবং শেখ হাসিনা সরকার পতনের পরেই এই ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল পদে, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্যাম্পের বাইরে থাকা শেষ প্রভাবশালী জেনারেলদের একজন হিসেবে তাকে দেখা হতো। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য কি এখন একজনের দিকেই ঝুঁকে যাচ্ছে? নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে NDC-র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। শাহিনুল হক 2027 সালের জানুয়ারি পর্যন্ত চাকরিতে আছেন। অন্যদিকে ফয়জুর রহমানকে NDC-তে পাঠানোকে সামরিক বিশ্লেষকরা দেখছেন সাইডলাইন করা হিসেবে। NDC একটি উচ্চমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হলেও সরাসরি কমান্ড বা অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
কিউএমজির মতো প্রভাবশালী নয়। এর মানে দাঁড়াচ্ছে সেনাবাহিনীতে এমন এক নেতৃত্ব বলয় তৈরি করা হচ্ছে যেখানে সেনাপ্রধানের সাথে মতের অমিল আছে এমন কাউকেই রাখা হচ্ছে না। কিউএমজি পদটার দায়িত্বটা কেমন? কিউএমজি পদটা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার অধীনে সেনাবাহিনীর আবাসন, পোশাক, খাদ্য ইত্যাদি এই বিষয়গুলো এই দপ্তর থেকে দেখা হয়। সেই বিচারে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং এই গুরুত্বপূর্ণ পদেই দায়িত্ব পালন করছিলেন এই ফয়জুর রহমান। তাকে কম গুরুত্বপূর্ণ, এটি একটা বলা যায় শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে এনডিসি, সেখানে তাকে বদলিত করা হলো। লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে দীর্ঘদিন ওই পদটায়, বিশেষ করে এই ইউনূস সরকার আসার পরে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে রাখা হয়েছিল, কিন্তু তাকে এখন মূল ফোকাসে আনা হলো। ফয়জুর রহমান শুধু নন, আরো 5 জন মেজর জেনারেলকে পাঠানো হয়েছে কম গুরুত্বপূর্ণ বা তুলনামূলক অপ্রাসঙ্গিক ইউনিটে। চলুন দেখি তারা কারা। মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তাকে এমআইএসটি থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাকে রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানো হতে পারে, অর্থাৎ সরাসরি মিলিটারি রোল থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, এই হাকিমুজ্জামানকে আপনারা অনেকেই চিনবেন, তিনি মাঝে মাঝেই দু একবার সরাসরি প্রেস ব্রিফিংও করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তাকে এমআইএসটির নতুন কমান্ড্যান্ট করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ, তিনি ছিলেন ঘাটাইলের 19 পদাতিক ডিভিশনের জিওসি, তাকে করা হয়েছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। মেজর জেনারেল হাকিমুজ্জামান যে দায়িত্বে ছিলেন তাকে নিয়ে আসা হয়েছে এই দায়িত্বে। মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, রংপুরের 66 পদাতিক ডিভিশনের জিওসি থেকে তাকে ঢাকার লগ এরিয়ায় আনা হয়েছে। নর্থ ইস্ট নিউজের রিপোর্টে একটি বিস্ফোরক তথ্য আছে। বলা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার গত কয়েক মাস ধরে প্রো ইউএস বা মার্কিনপন্থী এবং প্রো পাকিস্তানি জেনারেলদের আসলে চাপে ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তিনি ছিলেন সাবেক এনএসএ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ। এই গ্রুপটি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর তৈরির পরিকল্পনার সাথে যুক্ত ছিল বলে জানা যায়। তাহলে পুরো বিষয়টি কি দাঁড়াচ্ছে? প্রথমত, এটি তারেক রহমান সরকারের সেনাবাহিনীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ। দ্বিতীয়ত, জেনারেল ওয়াকারুজ্জামান চাইছেন তার কমান্ড চেইন যেন সম্পূর্ণ নিরঙ্কুশ থাকে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক সমীকরণ, যারা আমেরিকা, পাকিস্তান বা অন্য কোন শক্তির বলে ঝুঁকেছিলেন তাদের সরিয়ে সেনাপ্রধান সম্ভবত একটি ভারসাম্য বা তার নিজের পছন্দের ধারা বজায় রাখতে চাইছেন। ফয়জুর রহমানের মতো অফিসারকে সরিয়ে দেওয়ার মানে হলো সেনাবাহিনীর ভেতরে এখন আর কোনো বিকল্প পাওয়ার সেন্টার অবশিষ্ট থাকছে না। এই যে আমরা বিভিন্ন সময় অভ্যুত্থান বা বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনি, এই ষড়যন্ত্র যেখান থেকে উঠতে পারতো লেফটেন্যান্ট জেনারেল কামরুল কিংবা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, সেগুলোকে আসলে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশ সেনাবাহিনীর এই ধারাবাহিক পরিবর্তনগুলো কি স্থিতিশীলতা আনবে নাকি পেশাদারিত্বের কোনো প্রভাব ফেলবে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই সময় সেটি বলবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই।